গতকাল 10ই জুলাই রয়টারে বাংলাদেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারটি প্রকাশ হওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ব্যাপক আলোচনা হচ্ছে। কিন্তু রহস্যজনক নীরবতা দেখছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কেউ এই সাক্ষাৎকারটা নিয়ে কোনো রকমের প্রতিক্রিয়া জানায়নি। এখন সরকার কেন প্রতিক্রিয়া জানালো না সেটি নিয়ে আমরা অনুসন্ধান করেছি এবং আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এর সাথে রয়েছে চট্টগ্রামে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে পানিবদ্ধতার কারণে। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। গত 2রা জুলাই বৃহস্পতিবার রয়টারের পক্ষ থেকে শেখ হাসিনার সাথে কথা বলা হয়। একটি সাক্ষাৎকারের ব্যাপারে আগের থেকেই অ্যাপয়েন্টমেন্ট করা ছিল ফোনে এবং সেদিন সাক্ষাৎকারটি শুরু হয়। কিন্তু সেদিন শেখ হাসিনা অন্যান্য কিছু কাজে ব্যস্ত ছিলেন বলে সেদিন আর সাক্ষাৎকারটি শেষ হয়নি। কিন্তু পরের দিন 3রা জুলাই শুক্রবার একেবারে সকাল থেকে কয়েক ঘন্টা ব্যাপী টেলিফোনে এই সাক্ষাৎকারটি গ্রহণ করা হয় এবং এই সাক্ষাৎকারটি গতকাল 10ই জুলাই প্রকাশিত হয়েছে। এই সাক্ষাৎকারটি গ্রহণের পরে 1 সপ্তাহ ধরে রয়টারের পক্ষ থেকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতিক্রিয়া পাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। কার সাথে প্রতিক্রিয়া পাওয়ার জন্য চেষ্টা করা হয়নি? একেবারে সিনিয়র লিডার মির্জা ফখরুল আলমগীর থেকে শুরু করে রিজভী ভাই, অনেকের সাথেই রয়টার যোগাযোগ করেছে, কিন্তু কেউ এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি। রয়টার পাকিস্তান, রয়টার আসাম, রয়টার ত্রিপুরা, তারা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করেছিল এই সাক্ষাৎকারের ব্যাপারে প্রতিক্রিয়া জানার জন্য। সালাউদ্দিন সাহেব অন্য অনেক বিষয়ে কথা বলেছেন, কিন্তু এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। রয়টার ইউকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাহেবের সাথে যোগাযোগ করেছিল। হুমায়ুন কবির সাহেবও অনেক বিষয়ে কথা বলেছেন, কিন্তু শেখ হাসিনার এই সাক্ষাৎকার, দেশে ফেরা, এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। আমাদের সব বিষয়ে যিনি মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান, তার সাথে রয়টার দিল্লি অফিস থেকে যোগাযোগ করা হয়েছিল। প্রথমে তিনি বলেছেন তিনি ভারতীয় মিডিয়ার সাথে কথা বলেন না। তখন তাকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে রয়টার্স ভারতীয় গণমাধ্যম বা ভারতীয় মিডিয়া নয়। তিনি অত্যন্ত পোলাইটলি তাদের সাথে কথা বলেছেন, খুবই ভদ্রভাবে। কিন্তু তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন যে তিনি এই ব্যাপারে কনসার্ন পিপল না। তখন তাকে বলা হচ্ছে আপনি তো সব বিষয়ে মন্তব্য করেন, তাহলে এ বিষয়ে কেন মন্তব্য করবেন না? তিনি মন্তব্য করেননি এবং তিনি অফ দ্য রেকর্ড বলেছেন যে তিনি এ ব্যাপারে মন্তব্য করে কোনো বিতর্ক সৃষ্টি করতে চান না। এখন প্রশ্ন উঠেছে যে শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, তখন সরকারের কেন কোনো প্রতিক্রিয়া থাকবে না? তাহলে কিসের সরকার? সরকার কি ভয় পেয়েছেন? এই বিষয়টি নিয়েই কিন্তু এখন আলোচনা চলছে। কেন সরকার ভয় পাচ্ছেন? কেন সরকার তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন না? শেখ হাসিনা তো খুব বোল্ডলি বলেছেন এবং পৃথিবীর 250টির বেশি গণমাধ্যমে এই সংবাদটি প্রকাশিত হয়েছে। সরকার কোনো রিয়াকশন দেননি, কিন্তু আবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনার কোনো বক্তব্য, শেখ হাসিনার রিলেটেড কোনো সংবাদ, শেখ হাসিনার কোনো সাক্ষাৎকার সংক্রান্ত সংবাদ, এগুলো কোনো কিছু গণমাধ্যমে প্রচার করা যাবে না, আদালতের নিষেধাজ্ঞা আছে। এই যে আদালতের নিষেধাজ্ঞা আছে, এটি মনে করিয়ে দিচ্ছে সরকার, সরকারের তথ্য উপদেষ্টা, এটি আবার পত্রিকায় আসছে। তাহলে সেটাও তো শেখ হাসিনা সংক্রান্ত এক ধরনের প্রচার। তাহলে সরকার একদিকে বলছে আদালতের দোহাই দিয়ে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, আবার নিজেই সরকার এই বিষয়ে খবর তৈরি করছে। মানে সরকার পড়েছে শেখ হাসিনাকে নিয়ে
মানে উভয় সংকটে। রাজনৈতিক দলগুলো কি বলছে? বিএনপি জানিয়েছে যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তো শেখ হাসিনা ফিরলে আইনিভাবে সেটিকে মোকাবেলা করা হবে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, যাকে আপনারা চুম্মা শফিক বলেই ডাকেন, তিনি বলেছেন এই সাক্ষাৎকার এবং শেখ হাসিনার ফেরা এর মধ্য দিয়ে তিনি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন। আর জামাতের বি টিম এনসিপি বলেছেন যে তাকে আসার পরে ফাঁসিতে ঝুলানো হবে। মানে চাল নাই কুত্তার বাগান না। আমার কি এনসিপি কে নিয়ে আমার কথা বলতেও বাধে, যে এত অল্প বয়সে এত নষ্ট হইতে পারে। এটা এনসিপির এইসব টোকাইদের না দেখলে আসলে বোঝা যেত না। যাই হোক, সরকার যে শেখ হাসিনার এক সাক্ষাৎকারে ভীষণভাবে ভয় পেয়েছে সেটা কিন্তু খুব ক্লিয়ার। এদিকে চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। এমন পানি, এত পানি এর আগে নিকট অতীতে দেখা যায়নি। এবং এই সিটির এই যে ওয়াটার ম্যানেজমেন্ট ফেইলিওর সিটি কর্পোরেশনের চরমভাবে, এবং আওয়ামী লীগ কিন্তু অনেকখানি এগিয়ে নিয়ে আসছিল, তাদের কাজ প্রায় শেষের পথে ছিল, কিন্তু 2024-এর জুলাই আগস্টের রেজিম চেঞ্জের পরে সেই কাজ থেমে গেছে। এবং সেই কাজ থেমে তো গেছেই, বরং তার আরো অবনতি হয়েছে পরবর্তীতে যারা এই সিটির দায়িত্ব পালন করেছেন এবং এখন করছেন। কিন্তু এই যে চট্টগ্রামে এই ভয়াবহ জলাবদ্ধতা, মানবিক বিপর্যয়ের মুখোমুখি, এই খবর আপনি গণমাধ্যমে পাবেন না। কেন পাবেন না? ঢাকায় খোঁজ নিয়ে একটা অদ্ভুত ব্যাপার জানলাম। ঢাকায় প্রতিটা মিডিয়া হাউসে অ্যাকর্ডিং টু দ্য সাইজ 3 থেকে 12 জন বিএনপির মনোনীত সাংবাদিককে অ্যাসাইন করা আছে। তারা ঠিক সাংবাদিক বলবো নাকি বিএনপির দলীয় কর্মী বলবো? কারণ সবাই আবার সাংবাদিক না, কারো হয়তো কিছুটা হাতে খড়ি আছে, কেউ একদম ফ্রেশ, কিন্তু দলীয়। এই মিডিয়া হাউসের সাইজ অনুযায়ী এই নাম্বারটা 3 থেকে 12। এদের দায়িত্ব হলো যে এরা নিয়ন্ত্রণ করে যে পত্রিকায় কি যাবে কি যাবে না, টেলিভিশনে কি যাবে কি যাবে না। এবং এরা চট্টগ্রামের এই ভয়াবহ জলাবদ্ধতার খবরটা টোটালি গণমাধ্যম থেকে আউট করে দিয়েছে, গণমাধ্যমে এটি প্রকাশিত হতে দিচ্ছে না। আবার এই যে রয়টার নিয়ে সারা পৃথিবীতে যখন নিউজ হয়েছে, রয়টারের সংবাদ সাক্ষাৎকার নিয়ে, সেখানে আমি দেখলাম যে প্রথম আলো, ডেইলি স্টার এবং মানব জমিন, এই 3টি পত্রিকা রয়টারের এই সংবাদটি প্রকাশ করেছে সাথে শেখ হাসিনার বিকৃত ছবি দিয়ে। মানে আপনি রয়টারের নিউজ প্রকাশ করেছেন, আপনি রয়টারের ছবি দেন, মানে তাদের একটু বেশি আতঙ্ক। গণমাধ্যম তো গলা টিপে ধরেছেই, কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যারা এতদিন কথা বলেছেন, যারা টক শোতে এসেছেন, তারা কেউ কিন্তু আজকে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলছে না। গণমাধ্যমের গলায় যে পা দিয়ে বিএনপি তার টুটি চেপে ধরেছে, সেটি নিয়ে কিন্তু আমাদের সিভিল সোসাইটি আজকে খুব বেশি কথা বলছে না। আজকে বাংলাদেশের এই যে মানবাধিকার বিপর্যয়, রাজনীতিহীনতা, সন্ত্রাসের বৃদ্ধি, প্রাকৃতিক বিপর্যয়, পাহাড়ের সন্ত্রাস, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যে বোমাবাজির কি অবস্থা, এগুলো কিন্তু আপনি মিডিয়ায় পাবেন না। এ কারণে আজকে বাংলাদেশের মানুষকে নির্ভর করতে হচ্ছে এই আমাদের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের বা ইউটিউবের বিভিন্ন পরিবেশনার উপর, কিংবা দেশের বাইরে থেকে প্রকাশিত প্রচারিত গণমাধ্যমের উপর। দিল্লি থেকে আজ কথা বলছি। আজকে সকালে দিল্লি এসেছি। মালয়েশিয়ার চ্যাপ্টার আপাতত শেষ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।